আমার অদ্ভুত জিনিস লাগে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ধর্ম রাজনীতিতে যাবে না, রাজনীতি ধর্মে আসবে না, কিন্তু আমি দেখছি কন্টিনিউয়াসলি একজন রাজনীতিক নির্দিষ্টভাবে বেছে বেছে একটি করে ধর্মকে আক্রমণ করে যাচ্ছেন এবং অন্য ধর্ম সম্পর্কে বলছেন আমি আপনাদের নিরাপত্তার গ্যারান্টি। এর নাম ধর্মনিরপেক্ষতা? অনির্বাণদা, আমাদের অন্যায় হচ্ছে, আমাদের এগুলো নিয়ে কথা বলাটা উচিত হয়নি। যখন 21শে জুলাইয়ের মঞ্চে ইমাম বরকতিকে বারবার দেখা যায় এবং উনি বক্তৃতা করেন, সেই নিয়ে প্রশ্ন করাটা অন্যায়। যখন তহা সিদ্দিকী বারবার তৃণমূলকে ভোট করার কথা বলে, সেটাও বলাটা অন্যায়। যখন বঙ্গীয় ইমাম পরিষদ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তৃণমূলকে সমর্থন করতে বলে, সেটা নিয়ে কথা বলাটা অন্যায়। আরও কি কি অন্যায় বলুন তো? যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করেন যে উনি ইসকনকে 700 একর জমি দিয়েছেন, কারণ ইসকন তো নিজের ফান্ডের টাকা দিয়ে প্রাইভেট ল্যান্ডগুলো কিনেছিল চাষিদের থেকে, কিন্তু এটা বলা যাবে না, বললে অন্যায়। আপনি যদি চোখে আঙ্গুল দিয়ে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাহা মিথ্যাবাদী, তাহলে সেটা অন্যায়। যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেন রামকৃষ্ণ মিশন আসানসোল, উনি বলছিলেন না একজনের নামে বলেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশন আসানসোলকে নাম করে উনি দেখেছেন। ঠিক তার দু একদিন আগেই মলয় ঘটক, এই রাজ্যের ক্যাবিনেটের একজন মন্ত্রী, তার সঙ্গে শত্রুঘ্ন সিনহা ওই রামকৃষ্ণ মিশনে গেছিলেন। কিন্তু এটা যখন আপনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন, সেটা বিশাল বড় অন্যায়। যখন একজন সাধু তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন, সেটা তো অন্যায় হবেই। তৃণমূলের কাছে এটা অন্যায়। আরও কয়েকটা জিনিস ধরিয়ে দিয়ে একটু জাস্ট অ্যালাউ করুন আমাকে 30 সেকেন্ড। 12/3/2024 RKM শিলিগুড়ি যেই এফআইআরটা করেছে অনির্বাণদা, সেটাতে তারা পরিষ্কার লিখে দিয়েছে যে 12/3/2024 জাস্টিস বিশ্বজিৎ বাসুর বেঞ্চের অর্ডার রয়েছে যে ওই যে প্রপার্টিটা থেকে তাদেরকে মারধর করে নিগ্রহ করে বের করে দেওয়া হলো, সেই প্রপার্টিটা তাদের। তারপরেও একজন ক্রিমিনাল প্রদীপ রায় লোকজন নিয়ে, বন্দুক নিয়ে, ওখানে ছুরি নিয়ে ওই সন্ন্যাসীদের ঢুকে মারলেন, সিকিউরিটিদের মারলেন, হাত পা বেঁধে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে ফেলে দিলেন। তারপর আমাদের রাজ্য প্রশাসন কি করেছে? এফআইআর, তারপরে পাল্টাই এফআইআর যখন প্রদীপ রায় করেছেন, আরকেএম এর এফআইআর তে জামিনযোগ্য ধারা, আর সন্ন্যাসীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা। অদ্ভুত অদ্ভুত রাজ্য প্রশাসন। এটা তাই নয়, বিরোধী হিন্দু বিদ্বেষী সরকার তাই নয়, এমন একটি রাজ্য। একটু আগে বলছিলেন মণিশঙ্কর বাবু, বড় মুখ করে একজনের বিরুদ্ধে বলেছে, আপনি ধরে দিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের কথা, জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের কথা আসছে, এখানে সন্ন্যাসীদের নাম ধরে ধরে বেছে বেছে তাদের নামে জামিন অযোগ্য এফআইআর, জামিন অযোগ্য ধারা এফআইআর। শুধু এখানেই ক্ষান্ত নয়, সন্ন্যাসীরা যে এফআইআরটা করেছিলেন তার তদন্ত একটা করিয়েছেন বটে রাজ্যের পুলিশ মন্ত্রী, তবে পুলিশকে দিয়ে করাননি, কাকে দিয়ে করিয়েছেন তিনিই বলছেন, শুনুন। আমার তো নলেজেই নেই কোনো জায়গায় কোনো গণ্ডগোল হয়েছে বা কোনো আশ্রমের পর কেউ আক্রমণ করেছে। আমি এটাকে সাপোর্ট করি না এবং আমাদের কেউ নেই। যদি খুঁজে বের করতে পারেন, আমি কথা দিচ্ছি আমাদের যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। আমার যদি কোনো গণ্ডগোল আমার কোথাও হয় বাংলায়, আমার কাছে তো একটা ইনফরমেশান আসে, আমার কাছে তো কোনো ইনফরমেশান এলো না, আমি তো জানতে পারলাম না। আমাকে একজন সাংবাদিক বলল সে নাকি এনকোয়ারি করে দেখেছে, এটা ওদের নিজেদের পারিবারিক ব্যাপার। অনেকে আপনারা জানেন জমি দিয়ে দেয় নানা ধর্মীয় কাজে, তারা কাজে লাগান, এটা এরকমই একটা কোনো ব্যাপার, এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এবং আমি বলবো না যে অন্য কেউ করেছে, যেহেতু আমার জানা নেই, এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আর থাকবেও না। আমি অধ্যাপক অমিত ভট্টাচার্যের কাছে আসবো। স্যার, আমি জানি না আপনি এমন কোনো ঘটনার কথা শুনেছেন কি না যেখানে ফৌজদারি অপরাধের জন্য অভিযোগ দায়ের হচ্ছে। মণিশঙ্করবাবু আইনজীবী, উনিও হয়তো শুনে থাকতে পারেন, আমি জানি না। আজকাল আদালত বান্ধব হিসেবে সাংবাদিকদের নিয়োগ করা হচ্ছে নাকি মণিশঙ্করবাবু? জানি না, আমি হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী, পুলিশকে তদন্ত করতে না পাঠিয়ে একজন সাংবাদিককে দিয়ে তদন্ত করে দেখিয়েছেন এবং বুঝেছেন ওর মধ্যে কোনো রাজনীতি নেই, এমনকি এরকম কোনো ঘটনাই ঘটেনি, এরকম কিছু ওনার কানে আসেনি। এই এফআইআরগুলো কি শূন্যে ঝুলছে? আমি বুঝতে পারছি না, মানে এবার কি রামকৃষ্ণ মিশনটাকেও তুলে দেওয়ার প্ল্যান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মানে উনি বললেন আসানসোল রামকৃষ্ণ মিশন, তারপরে আক্রমণগুলো শুরু হলো। এবার এক একটা রামকৃষ্ণ মিশনে আক্রমণ হবে আর মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন আমি কিছু জানি না, আর সাংবাদিকদের দিয়ে এনকোয়ারি করিয়ে রিপোর্ট দেবেন, পুলিশ বসে থাকবে বাড়িতে। স্যার না, আমাদের খুব দুর্ভাগ্য যে আমরা ঠিক সান্ধ্য চর্চায় এমন একটি প্রতিষ্ঠানকে নিয়ে আলোচনায় বসলাম যেখানে এখন প্রার্থনা সঙ্গীত চলছে এবং হাজার হাজার লাখো লাখো ভক্ত শুধু ভারতবর্ষ নয়
গোটা বিশ্ব জুড়ে তারা প্রার্থনা সভায় রয়েছে। আমরা এমন সময় আলোচনা করছি যে সময় সর্বধর্ম সমন্বয়ের কথা আসছে, অথচ পরম পুরুষ রামকৃষ্ণদেবের যত মত তত পথ প্রবচন বেরিয়ে গেছে, জৈন দর্শনের অনেকান্তবাদ বেরিয়ে গেছে, বৌদ্ধের অহিংসা বেরিয়ে গেছে। ভারতবর্ষে নতুন করে সর্বধর্ম সমন্বয়ের যে বাণী, সে তো শোনার কিছু নেই। আমরা মনে হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা আপনারা প্রত্যেকেই দেখেছেন এবং পড়েওছেন, তাতে প্রথম অধ্যায়ই হচ্ছে অর্জুন ওয়াজ অন মেলাঙ্কলি, অর্জুন বিষণ্ণ। আমরা বাংলাভাষী, বঙ্গবাসী, আমরা কিন্তু বিষণ্ণ, আতঙ্কিত, শঙ্কিত, ত্রস্ত। তার কারণ হলো যে সর্বধর্ম সমন্বয়ের বাণী পরম পুরুষ রামকৃষ্ণদেবের কাছে আমরা শুনেছি, সেখান থেকে আমরা সরে আসছি। কারণ কি বলা হলো, পরিত্রাণায় সাধু নাম, ভারতবর্ষের চিরন্তনী প্রজ্ঞা পুরাতনী বাণী পরিত্রাণায় সাধু নাম। তারপরে কি ছিল? বিনাশায় চ দুষ্কৃতাম। এখন ঠিক রিভার্স হয়ে গেল, পরিত্রাণায় দুষ্কৃতাম বিনাশায় চ সাধু নাম। আমার কিন্তু মনে হয় যতই আমরা নেতিবাচক চিন্তা করি না কেন, এর পেছনে কিন্তু একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। সেটা হলো এই যে শিক্ষাক্ষেত্রে কুরুক্ষেত্র, এই যে চরম যোগ্য অযোগ্যের সেগ্রিগেশন আমরা জমা দিতে পারিনি মহামান্য আদালতের সামনে, এই যে যোগ্য অযোগ্য নিয়ে এতজন ছাত্রছাত্রীর চাকরি আজকে বিচার বিভাগের মুখে, সমস্তগুলোকে ইভেন সন্দেশখালি এগুলো ধামাচাপা দেওয়ার জন্যে এবং টু সেন্ড আন্ডার দ্য কার্পেট আমরা নতুন করে সাধু অসাধুর সেগ্রিগেশনে চলে এসেছি। কোনো দরকার ছিল না। কৌটিল্যের অর্থশাস্ত্র, এ তো হিন্দু মুসলিমের ব্যাপার না, এ তো কোনো ধর্মীয় গ্রন্থ না। হিন্দু পলিটি কেপি জয়সওয়াল তার ট্রান্সলেশন বলছেন, দেশ ও কালও বিবিচ্য, যিনি শাসক হবেন, অর্থাৎ যিনি ভালো শাসক হবেন, তিনি কি করবেন? তিনি প্রথমেই বিবেচনা করবেন, যখন তিনি তার বক্তব্য রাখছেন, দেশ এবং কাল। দেশ মানে কি? স্থান, প্লেস। কাল মানে হলো টাইম, সময়। যে সময় এবং যে স্থানে আমাদের এই বক্তব্য শুনতে হয়েছে বঙ্গবাসীকে প্রকাশ্য জনসভায়, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দিত। আমরা সবাই এটা কন্ডেম করছি এবং তার থেকে বেরিয়ে আসার জন্যে, আত্মপক্ষ সমর্থনের জন্যে নানা রকম ন্যারেটিভ এবার তৈরি করা হচ্ছে। ঠিক, আমি সেই ন্যারেটিভগুলো আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে আমার প্রশ্ন, আমি এই প্রশ্নটার উত্তর খুঁজছি। আমি কেন শুরুতে এত বড় একটা কথা বললাম, এত বড় একটা প্রশ্ন তুললাম, এত বড় একটা প্রশ্ন নিয়ে বিতর্ক করছি যে বাংলার হিন্দুর এখন সব থেকে বড় ভয়ের নাম মমতা